আমাদের গল্পের নায়িকা ইংশিয়ানের সঙ্গে তার বাড়ি থেকে অন্য একটা ছেলে যার নাম দোংয়াং তার বিয়ে ঠিক করে, কিন্তু ইংশিয়ান দোংয়াংকে মোটেই পছন্দ করে না আর বিয়েও করতে চায় না। সেই জন্য ভীষণ হ্যান্ডসাম নায়ক যার নাম ফুচেং আর খুব কাছাকাছি যাওয়া শুরু করে ইংশিয়ান, আর তাকে বলে তার বডিগার্ড হয়ে যাওয়ার জন্য। আর এরপর ইংশিয়ান সবসময় তার বডিগার্ড মানে আমাদের গল্পের নায়ক ফুচেং এর সঙ্গে রোম্যান্স করতে থাকে। তাহলে চলো এরকমই দারুণ একটা গল্প আজকে দেখে নেওয়া যাক। শুরুতে আমরা ফুচেংকে দেখতে পাই। ফুচেংকে তখন ইংশিয়ান বলে নিজের সমস্ত জামা কাপড়গুলো খুলতে, কারণ ইংশিয়ান ফুচেং এর শরীরের ছবি তুলতে চায়। প্রথমে ফুচেং রাজি না হলেও যেহেতু ও এখন বডিগার্ড, তাই ইংশিয়ানের কথা মতো ও জামা কাপড় খুলে ফেলে আর ইংশিয়ান ওর ছবি তুলতে থাকে। সেই সময়ই ইংশিয়ানের সঙ্গে ওর ফিয়ান্সি মানে দোংয়াং দেখা করতে আসে। ইংশিয়ানের অ্যাসিস্ট্যান্ট দোংয়াংকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দোংয়াং কাউকে পাত্তা দেয় না। তারপরেই দোংয়াং দরজা খুলে ভেতরে চলে আসে। তখনই ফ্ল্যাশব্যাকে 7 দিন আগেকার ঘটনা দেখানো হয়। ইংশিয়ানের বাবার অনেক বড় একটা ট্রেডিং কোম্পানি রয়েছে, সেই জন্য একটা বিজনেস মিটিংয়েই আজকে ইংশিয়ান চলে এসেছে। ইংশিয়ানের পরপর ওখানে দোংয়াংও নিজের গাড়ি করে চলে আসে। আরও বাবার অনেক বড় একটা কোম্পানি রয়েছে, সেই জন্যই দুই কোম্পানি থেকে ইংশিয়ান আর দোংয়াংয়ের বিয়ে ঠিক করেছে। ইংশিয়ানের সব থেকে ভালো বন্ধু ওরই অ্যাসিস্ট্যান্ট, যে সবসময় ওর সাথে থাকে, যাকে ইংশিয়ান নিজের মনের সমস্ত কথা জানায়। তখনই বলে ইংশিয়ান যে আমি মোটেই দোংয়াংকে বিয়ে করতে চাই না, আমার ফ্যামিলি থেকে ঠিক করেছে বলে আমার আর কোনো উপায়ও নেই। এরপর দোংয়াং ইংশিয়ানের কাছে আসে আর ওরা দুজন মিলে একসঙ্গে ছবি তুলতে থাকে, কারণ মিডিয়া থেকে ওখানে অনেক রিপোর্টাররা ছিল। এরপর ওরা দুজনে সেই পার্টির ভেতরে চলে আসে। ওই পার্টিরই দোতলাতে একটা মেয়েকে দেখা যায় যার নাম ওই। ও তখন এখানে অনেক বেশি ড্রিঙ্ক করছিল, আর ওপর থেকে ও যখন নিচে ইংশিয়ান আর দোংয়াংকে একসঙ্গে দেখে ওদেরকে দেখে গালাগালি করছিল, কারণ দোংয়াংকে মনে মনে ওই ভালোবাসে। তখনই আমাদের গল্পের হিরো ফুচেং ও ওখানে চলে আসে। আসলে এই ফুচেং হচ্ছে ওই এর বডিগার্ড। ফুচেং এসে সেই সময় ওইকে ড্রিঙ্ক করতে বারণ করে, যেহেতু ও বডিগার্ড তাই জন্য ওই যেন কোনো বিপদে না পড়ে সেটাই ও চায়। কিন্তু ওই ওকে অনেক অপমান করে, কারণ ও একটা সামান্য বডিগার্ডের কথা কেন শুনবে। তখনই হঠাৎ করে ওই কি একটা হয়, ও ওখান থেকে দৌড়তে শুরু করে। সেই জন্য ফুচেং সেও ওর পেছনে ছুটতে থাকে। এটা দেখে ওই সবার সামনে ফুচেংকে চড় মারে, তাতে করে ফুচেংয়ের গালটা অনেকটা কেটে যায়। ওই বলে তোমাকে কে বলেছে যে আমি যেখানে যাব সেখানেই তোমাকে ফলো করতে হবে? আমি এখন ওয়াশরুমে টয়লেট করতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে সেখানেও যাবে? ওদের দুজনের এই সমস্ত কথাগুলো ওই পার্টির ভেতরে থাকা সবাই শুনতে পেয়ে যায়, আর ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সবার সামনে এরকম চড় মারায় খুব লজ্জা হয় ফুচেংয়ের, কিন্তু তবুও ও ওইকে মোটে একা ছাড়ে না, ওয়াশরুমের দিকেও নিয়ে যাচ্ছিল। তখনই ওইয়ের বড় ভাই ওখানে চলে আসে আর দোংয়াংয়ের দিকে ছুরি দেখিয়ে বলে আমার বোনকে কষ্ট দিয়েছিস তুই। দোংয়াংকে যখনই ছুরি দিয়ে আঘাত করতে আসছিল, দোংয়াং তো সরে যায়, তবে পেছনেই দাঁড়িয়ে ছিল ইংশিয়ান। ঠিক সেই মুহূর্তেই ওখানে চলে আসে ফুচেং আর ইংশিয়ানকে বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, ওইয়ের বড় ভাইকেও সবার সামনে মারে এরকম কাজ করার জন্য। এইভাবেই প্রথম ফুচেং এর সঙ্গে ইংশিয়ানে দেখা হয়ে যায়। ফুচেং যে এরকম হিরোর মতো ওকে বাঁচিয়ে নিল, যেটা দেখে ইংশিয়ান তো একদম ফিদা হয়ে যায়। ওই এসে তখন ফুচেংকে যা নয় তাই বলে অপমান করতে থাকে, কারণ ওর বড় ভাইকে ও মেরেছে। ফুচেং এর পর ওই হাত ধরে টানতে টানতে সেই পার্টি থেকে বাইরে নিয়ে আসে আর গাড়িতে জোর করে উঠিয়ে দেয়, যাতে ড্রাইভার ওইকে বাড়িতে পৌঁছে দিতে পারে। এরপর ফুচেং মাটিতে পড়ে থাকা পার্স, জুতো এগুলো যখনই তুলছিল, ওর চোখ যায় লাইটারটা যেখানে পড়েছিল তার ওপরেই দাঁড়িয়ে রয়েছে ইংশিয়ান। ফুচেং তখন ইংশিয়ানকে একটু সাইডে সরে যেতে বলে যাতে ও লাইটারটা তুলে নিতে পারে। তবে ইংশিয়ান বলে আমি তোমাকে লাইটারটা তুলতে দেব যদি তুমি আমার এই সিগারেটটা ধরিয়ে দাও। এরপর ফুচেং ওই লাইটারটা তুলে ইংশিয়ানের সিগারেটটা ধরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ও লাইটারটা জ্বালাতেই পারছিল না। ইংশিয়ান বলে তুমি কি আগে কোনোদিনও লাইটার ব্যবহার করনি? ফুচেং বলে আসলে আমি কোনোদিনও আগে কোনো মেয়েকে এইভাবে সিগারেট খেতে দেখিনি। ইংশিয়ানের পর ফুচেং এর হাতটা ধরে আর ওরা দুজন মিলে একসঙ্গে লাইটারটা জ্বালায়, আর সেই আগুনেই ইংশিয়ান নিজের সিগারেটটাও ধরিয়ে নেয়। তারপর ওরা দুজনকে অবাক হয়ে দেখতেই থাকে। এমনিতেই ফুচেংকে দেখে ইংশিয়ান তো প্রেমে পড়ে গেছে। ফুচেং এর পর আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তবে ফুচেং এর দিকে তখনও অবাক হয়ে চেয়েছিল ইংশিয়ান।
এই সময় ইংশিয়ানের অ্যাসিস্ট্যান্ট গাড়ি করে নিয়ে এসে বলে যে ইংশিয়ানের ভাই নাকি বিপদে পড়েছে। এই ছেলেটাই হচ্ছে ইংশিয়ানের ছোট ভাই, যার নাম ইংচি। ইংশিয়ান জিজ্ঞাসা করে কি হয়েছে। ইংচি বলে ওর একটা বন্ধু রয়েছে যার নাম লু, ওরা দুজন মিলে ইংশিয়ানের গাড়ি করে বেরিয়েছিল, আর তারপরেই লু গাড়িটা ভুল করে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। গাড়িটা তো ভেঙেছে, তবে লুও এখন হসপিটালে ভর্তি আছে। এটা শুনে ইংশিয়ান তো একদম অবাক হয়ে যায় আর বলে আর কি হয়েছে, এইটুকু ঘটনার জন্য তুই তো এতটা ভয় পেয়ে থাকবি না। ইংচি বলে লু যখন গাড়ি চালাচ্ছিল এরপর রাস্তা থেকে একটা মেয়েকে ও গাড়িতে তুলে নিয়েছিল যাতে ওরা দুজনে হোটেলে গিয়ে রাত কাটাতে পারে। তবে মেয়েটা তো কিছুতেই যেতে চায় না, তাই গাড়িতে অনেক ঝামেলা করছিল, আর এই ঝামেলা করার জন্যই হঠাৎ করেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইংশিয়ান তখন রেগে গিয়ে বন্দুকটা বার করে আর ওর ভাইয়ের দিকে তাক করে বলে যে নিশ্চয়ই জার্নালিস্টরা ওখানে পৌঁছে গেছে। ইংচি বলে হ্যাঁ, সমস্ত মিডিয়া রিপোর্টার সবাই সবকিছু জেনে গেছে। এসব জানতে পেরে ইংশিয়ান খুব রেগে যায় আর বলে তুই যদি এই পরিবারের ছেলে না হতিস তাহলে তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলতাম। পরের দিন সকাল হয়ে গেলেই ইংশিয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে হসপিটালে লু আর সেই মেয়েটার সঙ্গে দেখা করতে। যেহেতু গাড়িটা ইংশিয়ানের ছিল তাই সবাই মিলে ইংশিয়ানের দিকেই প্রশ্ন করবে, তাই ইংশিয়ান এসেছে ওদেরকে দেখতে আর কিছু টাকা দিয়ে সাহায্য করতে। লু তো মোটামুটি অপারেশন করে ঠিক আছে, তবে ওই যে মেয়েটা ছিল যার নাম ফুজি, তার অবস্থা একদম ভালো না। অনেক ছোটবেলায় ফুজি তার মাকে হারিয়েছে আর ওর বাবাও অনেক বছর ধরে মিসিং রয়েছে। ফুজির একটা বড় ভাই রয়েছে যার নাম ফুচেং, মানে আমাদের গল্পের হিরো। তখনই অপারেশন থিয়েটারের বাইরে ফুচেংকে বসে থাকতে দেখা যায় আর ও তখন ওর ছোট বোন ফুজির জন্য অনেক চিন্তা করছিল। আর এখানেই ফুচেংকে দেখে ইংশিয়ান তো খুবই অবাক হয়ে যায়। ছবির সাথে মিলিয়ে দেখে সত্যি সত্যি এই ফুচেংয়ের বোনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ছবিটা দেখে ইংশিয়ানের তখন মনে পড়ে যায় যে হয়তো আগেও ও ফুচেংকে কোথাও দেখেছিল, কিন্তু কোথায় সেটা ঠিক করে মনে পড়ছে না ওর। সেই সময় এক নার্স এসে ফুচেংকে জানায় ওর বোনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। সেই সময় ফুচেং এর সঙ্গে দেখা করতে আসে সেই ওই নামের মেয়েটা, যাকে ওর বাবা পাঠিয়েছে তার বডিগার্ডের বোন কেমন আছে এটা দেখার জন্য। ফুচেং তখন ওর স্যালারিটা ওর থেকে অ্যাডভান্স চেয়ে নেয়, কারণ এত অপারেশনের জন্য অনেক টাকারও প্রয়োজন। ওই তখন ব্যাগ থেকে টাকাগুলো সামনে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে ফুচেং খুব অবাক হয়ে যায়। ওই বলে আমার ব্যাগে যা ছিল আমি সেগুলোই তোমায় দিলাম। ফুচেং তারপর নিচে পড়ে যাওয়া টাকাগুলো যখন তুলছিল ওই বলে এই টাকাগুলো কিন্তু আমি তোমাকে ধার দিয়েছি, তাই কিছুদিনের মধ্যে এই টাকাগুলো তোমায় আবার ফিরিয়েও দিতে হবে। এটা শুনে খুব অবাক হয়ে যায় ফুচেং। ওই আসলে এইভাবেই ফুচেং এর ওপর প্রতিশোধ নিচ্ছে, কালকে পার্টি থেকে ওইভাবে বের করে দেওয়ার জন্য। ওই বলে তুমি তো মিলিটারি আর্মি ছিলে, সেখানেও নিশ্চয়ই ভালো করে কাজ করতে না, তাই ওখান থেকেও তোমাকে বার করে দিয়েছে, আর এখন তুমি সামান্য একটা বডিগার্ড হয়ে আমার সাথে কাজ করছো। ঠিক সেই সময়ই ওখানে চলে আসে ইংশিয়ানের অ্যাসিস্ট্যান্ট আর বলে যে আপনার বোনের যা হয়েছে সেটার জন্য কিছুটা হলেও আমার মালিক ইংশিয়ান দায়ী, তাই আপনার বোনের সমস্ত খরচ আমাদের কোম্পানি থেকেই দেওয়া হবে। ফুচেং তখন দূরে দাঁড়িয়ে ইংশিয়ানকে দেখতে পায়। ওই তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন একটা এগ্রিমেন্ট পেপার এগিয়ে দেয় ফুচেং এর কাছে আর এটাতে সাইন করে দিতে বলে যাতে ও টাকাটা তাড়াতাড়ি করে পেয়ে যায়। ইংশিয়ান বলে আমি জানি এই টাকাটা তোমার এখন খুব প্রয়োজন, কারণ তোমার বোনের চিকিৎসায় অনেক টাকার দরকার। আমার কোম্পানি থেকে এই সমস্ত খরচই দেওয়া হবে। ফুচেং তখন কি করবে বুঝতে পারে না আর বলে আমার একটু ভাবতে সময় লাগবে। ইংশিয়ান নিজের বিজনেস কার্ডটা এগিয়ে দেয় আর বলে যখন তোমার ভাবা শেষ হয়ে যাবে তখন তুমি আমার কাছে এসো, তখন আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব। এটা দেখে ফুচেং এর তখন খুব অপমান বোধ হয়, কারণ ও জানে ইংশিয়ান ওকে দয়া করতে আসছে, ওর কাছে এখন কোনো টাকা পয়সা নেই বলে। ইংশিয়ানের দেওয়া ওই বিজনেস কার্ডটা ফুচেং তখন ডাস্টবিনে ফেলে দেয় ওদেরই সামনে। এরপর ইংশিয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখান থেকে চলে যায় আর কিছু না বলে। এরপর ফুচেং এর বোনের অপারেশন হয়ে যায় আর ওখানেই তখন ফুচেং বসেছিল। ওর তখন মনে পড়ে যায় বেশ কয়েক বছর আগেকার ঘটনা, যখন ওর বোন ফুজি অনেক বেশি অসুস্থ ছিল, আর তখন ফুচেং মিলিটারি আর্মি ছিল, তাই সবসময় ওর বোনের ভালো করে দেখভাল করতে পারতো না কাজের ব্যস্ততায়। তখনই ফুচেং এর আঙ্কেল ওখানে আসে আর বলে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই এই যুদ্ধের মধ্যে ফুচেংকে সেখানে যেতে হবে। তবে ফুচেং বলে তার বোন তো এত অসুস্থ, সে কিভাবে এই সমস্ত কিছু ফেলে যুদ্ধে যাবে। এটা শুনে ওর আঙ্কেল তো খুবই রেগে যায় আর বলে তুমি যখন একজন আর্মি হয়েছো দেশটাই হবে তোমার কাছে প্রথম প্রায়োরিটি। সেদিন মনের অনেক কষ্ট নিয়ে ফুচেং নিজের মিলিটারি আর্মি চাকরিটা ছেড়ে দেয় যাতে ও ওর বোনের দেখাশোনা করতে পারে। আর
এই জন্যই মিলিটারি আর্মি ছেড়ে এখন ফুচেং সামান্য একজন বডিগার্ড হয়ে কাজ করছে। পরের দিন সকালে ইংশিয়ানের ভাই ইংজি এসে ওকে থ্যাংক ইউ বলে সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য। তবে ইংশিয়ানের ভাই ইংজির এই পুরো কোম্পানির সম্পত্তির ওপর অনেক লোভ, কিন্তু নিজে কোম্পানির হয়ে কোনো কাজ করতে চায় না। সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ানোই ইংচি বেশি ভালোবাসে, যে ব্যাপারটা ইংশিয়ান একদম পছন্দ করে না। পরের দিন সকাল হয়ে গেলেই ফুচেং চলে আসে ইংশিয়ানের অফিসের সামনে। আসলে ওর বোনের ট্রিটমেন্টের জন্য সত্যি ওর অনেক বেশি টাকার প্রয়োজন। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফুচেং যখন অনেক ছোট ছিল তখন ও একবার এই অফিসের সামনে এসেছিল। এরপর ফুচেং যখন চলে আসে ইংশিয়ানের অফিসে তখন ফুচেংকে দেখে খুব অবাক হওয়ার পাশাপাশি ইংশিয়ান খুব খুশিও হয়ে যায়। ফুচেং বলে, আপনি তো জানেন আমি কেন এখানে এসেছি। ইংশিয়ান বলে, আমি সবটাই জানি, কিন্তু তুমি জানো না কিভাবে কারোর কাছে সাহায্য চাইতে হয়। তোমার কাছে আমি সরি চাইছি। হসপিটালে হয়তো আমি কথাগুলো একটু অন্যভাবে বলে ফেলেছি, যেটা তোমার খারাপ লেগেছে। ফুচেং বলে, আমি কারোর থেকেই কোনো দয়া নিতে চাই না, আমি কিছু টাকা ধার নিতে এসেছি, আর সেই টাকা আমি পরে শোধ করে দেব। ইংশিয়ান বলে, আমার কাছে কিন্তু অনেক টাকা আছে, আমি যদি তোমাকে কিছু দিই তাহলে আমার কম পড়বে না, কিন্তু তুমি বলো এই টাকাটা পাওয়ার জন্য তুমি কি করতে পারো। ফুচেং বলে, আমি যা জানি আমি তার সব কিছুই করতে পারবো। ইংশিয়ান তখন উঠে সেই অফিস রুমের দরজাটা বন্ধ করে আর বলে, আমি কিন্তু সমস্ত কিছুই খুব গোপনীয়তা পছন্দ করি। এরপর ইংশিয়ান হাতে একটা ক্যামেরা তুলে নেয় আর ফুচেংকে বলে নিজের সমস্ত জামা কাপড় খুলে ফেলতে, যাতে ইংশিয়ান ওর ছবি তুলতে পারে। এটা শুনে ফুচেং তো খুব অবাক হয়ে যায়। ইংশিয়ান বলে, আমি বললাম তোমার সমস্ত জামা কাপড়গুলো খুলতে, তুমি চিন্তা করো না, তোমার যে ছবিগুলো আমি তুলবো সেগুলো আমি ছাড়া আর কেউ দেখবে না। ফুচেং বলে, আপনি যা বলছেন ভেবে বলছেন? ইংশিয়ান বলে, আমি কোনো কাজ না ভেবে করি না। ফুচেং তখন ওই কটা টাকার জন্য বাধ্য হয় নিজের সমস্ত জামা কাপড়গুলো খুলে ফেলতে, আর তারপরেই ইংশিয়ান ওর সমস্ত শরীরে বিভিন্ন অঙ্গে ছবি তুলতে থাকে। অনেকক্ষণ ছবি তোলার পর ইংশিয়ান ফুচেং এর অনেক কাছে চলে আসে আর বলে, আচ্ছা আমার ঠোঁট দুটো কেমন দেখতে? এইসব প্রশ্ন শুনে ফুচেং তো খুব অবাক হয়ে যায় আর বলে, প্লিজ এখান থেকে সরে যাও। ইংশিয়ান বলে, তোমাকে আমি যা কথা দিয়েছিলাম সেই কথা মতো তুমি টাকা পেয়ে যাবে, আর শুধু তাই নয়, তোমার ইন ফিউচারও যদি টাকা দরকার হয় তুমি আমার কাছে আসতে পারো, তবে তোমার আমার হয়ে একটা কাজ করতে হবে। ফুচেং বলে, কি কাজ? ইংশিয়ান বলে, তোমাকে আমার বডিগার্ড হয়ে যেতে হবে। ফুচেং খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে না ও কি বলবে। ইংশিয়ান বলে, তুমি মিলিটারি ছিলে, তোমার থেকে ভালো বডিগার্ড আমি আর কোথায় খুঁজে পাবো। ফুচেং আর কি করবে তাতেও রাজি হয়ে যায়। ইংশিয়ান বলে, ঠিক আছে, কাল থেকেই তোমার চাকরির দিন শুরু হবে। ঠিক সেই সময় ওই ঘরের মধ্যে চলে আসে দোংয়াং, মানে ইংশিয়ানের ফিয়ান্সি। তবে সেই সময়ের মধ্যেই ফুচেং ওখানে একটা ঘরে ঢুকে যায়, আর এটা হচ্ছে ফটোগ্রাফি রুম, যেখানে ইংশিয়ান সমস্ত ছবিগুলো তুলে প্রিন্ট আউট বার করে। ফুচেং সেই ঘর দিয়ে ওকে দিয়ে দেখতে থাকে, আর তখনই দেখা যায় দোংয়াং যখনই ইংশিয়ানের কাছে আসে ইংশিয়ান দোংয়াংকে পাত্তাও দেয় না। দোংয়াং বলে, তুমি আমার পরিবারের বউ হতে চলেছো, কিন্তু তোমার রেপুটেশন খুব খারাপ। কথাটা বলে বেশ কিছু ছবি ও সেই সময় ইংশিয়ানকে দেখায়। দেখা যাচ্ছে ওখানে একটা নোংরা জায়গায় গিয়েছিল ইংশিয়ান, যেখানে অনেক ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আর সেখানে ইংশিয়ান যে কোনো একটা ছেলেকে চুজ করে তার সঙ্গে সময় কাটাতে পারবে। তবে এরকম জায়গাগুলোতে গিয়েও ইংশিয়ান কিন্তু কোনো ছেলেকে তার শরীরকে ছুঁতে দেয় না। আসলে ও ইচ্ছে করে এই জায়গাগুলোতে আসে যাতে কোম্পানির কোনো দায়িত্ব ওকে নিতে না হয়, যাতে সবাই মিলে ওকে খারাপ মেয়ে ভাবে। আসলে ইংশিয়ান নিজের জীবনটা খুব স্বাধীনভাবেই বাঁচতে চায়, তবে সেটা তো সম্ভব নয়, কারণ ওর পরিবারের অনেক রেপুটেশন। আর সেই ব্যাপারটাই তখন ইংশিয়ান দোংয়াংকেও জানিয়ে দেয়। এই সব কিছুই আড়াল থেকে তখন ফুচেং শুনতে পাচ্ছিল। দোংয়াং তখন বলে, আমি আশা করব তুমি এরকম জায়গায় আর কোনোদিনও যাবে না। হঠাৎ করে দোংয়াং দেখতে পায় দূরের পর্দাগুলো নড়ল, যেটা দেখে দোংয়াং এর একটু সন্দেহ হয়। ব্যাপারটা দেখার জন্য দোংয়াং যখনই এগিয়ে যাচ্ছিল তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে ইংশিয়ানের, আর সে সেই দোংয়াংকে আটকে দেয়। এরপর দোংয়াং আর বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে ইংশিয়ানকে দেখা যায় আজকে ফুচেং এর যে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলোই ও বার করছিল, আর এগুলো করার সময় ওর বারবার করে ফুচেং এর কথাই মনে পড়ছিল। এরপর একদিন ইংশিয়ান ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটা ডান্সিং হলে চলে যায়, আর সেখানে বসে ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ও গল্প করতে থাকে। আর ফুচেং আর একটু দূরে দাঁড়িয়েছিল, কারণ এখন থেকে ও ইংশিয়ানের বডিগার্ড। হঠাৎ করে একটা বিজনেসম্যান তখন ইংশিয়ানের সঙ্গে ডান্স করতে চায়, তো
তো ইংশিয়ান রাজি হয়ে গেলে সেই লোকটার সঙ্গে ডান্স করতে শুরু করে। আর ডান্স করতে করতেই লোকটা তখন তার বিজনেসে কিছু একটা প্রজেক্টের ব্যাপারে আলোচনা শুরু করে। দূর থেকে ফুচেং ওদের দুজনের দিকেই নজর রাখে। হঠাৎ করে লোকটা তখন ইংশিয়ানের কোমরে হাত দিতে লাগলে ফুচেং তখনই এসে বাধা দেয়, বলে আপনি এখানে হাত দিতে পারেন না। ইংশিয়ান বলে আসলে আমার বডিগার্ড খুবই ভালো আর সেই জন্যই আপনাকে বাধা দিয়েছে। কথাটা বলে ফুচেং আর ইংশিয়ান ওখান থেকে চলে যায়। ফুচেং ইংশিয়ানকে বাইরে নিয়ে সে গাড়িতে উঠে যেতে বলে, কারণ এখানে থাকা ইংশিয়ানের জন্য সেফ নয়। তারপর ফুচেং অ্যাসিস্ট্যান্টকে বকাবকি করে কেন অ্যাসিস্ট্যান্ট ইংশিয়ানকে নাচ করতে দিল ওই লোকটার সঙ্গে, যে লোকটার আসলে চরিত্রে ঠিক নেই। এটা দেখে ইংশিয়ান খুব খুশি হয়ে যায় যে ফুচেং আসলেই ওর অনেক খেয়াল রাখছে। সেদিনে রাত হয়ে গেলে ফুচেং যখন নিজের বাড়ির দিকে আসছিল, ঠিক সেই সময় গাড়িতে করে ওখানে ইংশিয়ান চলে আসে আর ফুচেংকে ডাকে। এখানে ইংশিয়ানকে দেখে ফুচেং খুব অবাক হয়ে যায়। ইংশিয়ান তখন ফুচেংকে ডাকে আর বলে তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তুমি এখানে এসো। ফুচেং যখনই গাড়ির দরজার কাছে আসে ইংশিয়ান তখন একটা কাগজ দিয়ে বলে আমি আসলে তোমাকে চাই। এরপর ওখান থেকে ওরা চলে গেলে ওই কাগজটা খুলে ফুচেং দেখতে পায় ওখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, আর ওই অ্যাড্রেসটা হচ্ছে ইংশিয়ানের নিজের বাড়ির। ইংশিয়ান তারপর বাড়িতে ফিরে স্নান করতে চলে আসে আর অপেক্ষা করতে থাকে যে ফুচেং আসবে কিনা, কারণ ও তো ফুচেংকে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। ইংশিয়ান আজকে পরীক্ষা করবে ফুচেং এর চরিত্র কেমন। ফুচেং এর অনেক কাছাকাছি যাবে, ফুচেং নিজেকে কন্ট্রোল করতে পারে কিনা সেটাই ও দেখতে চায়। পরের দিন সকাল হয়ে গেলেই দোংয়াং আসে ইংশিয়ানের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে, আর এদিকে দূর থেকে ফুচেং দূরবীন দিয়ে এই সমস্ত কিছু দেখছিল। আর তারপর ওরা দুজনে দরজা বন্ধ করে দিলে ফুচেং ভাবে যে আসলে ইংশিয়ান মেয়েটা কেমন। দোংয়াং আজকে ইংশিয়ানের জন্য নিয়ে এসেছে একটা হীরের হার। তখনই ফ্ল্যাশব্যাকে জানা যায় যে ওদের দুজনের বিয়ে ঠিক হওয়ার আগে ইংশিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে ইংশিয়ানকে বলেছিল দোংয়াংয়ের চরিত্র খুবই খারাপ, ওর অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে, আর শুধু তাই নয় অনেক মেয়েদের সঙ্গে রাত কাটানোর রেকর্ডও রয়েছে। তবে ইংশিয়ানের পছন্দ একদম অন্যরকম, যার চরিত্র কখনো এরকম হবে না। আর ঠিক এই কারণেই ইংশিয়ান মোটেই দোংয়াংকে পছন্দ করে না। দোংয়াং বলে তুমি তো বাড়িতে এখন একা আছো, তোমার সঙ্গে চাইলেই আমি রোম্যান্স করতেই পারি। ইংশিয়ান বলে না তুমি পারো না, কারণ এখনো আমাদের বিয়ে হয়নি, বিয়ে হওয়ার পরে এসব হবে। তখনই কেউ দরজায় নক করে আর ইংশিয়ান দরজা খুলে দেখে যে ফুচেং এসেছে। ইংশিয়ান তখন ওর ফিয়ান্সি দোংয়াংকে বলে এটা হচ্ছে আমার নতুন বডিগার্ড, যে সবসময় আমাকে থাকবে আমার প্রোটেকশনের জন্য। দোংয়াং বলে তোমার বডিগার্ডের কিসের প্রয়োজন, তোমার তো এতদিন কোনো বডিগার্ড ছিল না। ইংশিয়ান বলে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে এখনো আমার ব্যক্তিগত জীবনে ঢোকাইনি। দোংয়াং ফুচেংকে বলে তোমার সাথে আমার নিশ্চয়ই পরে দেখা হবে। কথাটা বলে ও ওখান থেকে চলে যায়। ইংশিয়ান তারপর ফুচেংকে বাড়ির ভেতরে আসতে বলে। এরপর ফুচেং যখন বসে তখন ইংশিয়ান ওর সামনে নিয়ে আসে একটা হাতকড়ি, আর তারপরেই ও ফুচেং এর কোলে বসে পড়ে। বলে যে আমার মনে হয় তোমার হাতে যদি আমি এই হাতকড়িটা পরাই তোমাকে অনেক সুন্দর দেখাবে। ফুচেং তো নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখে যাতে ইংশিয়ানের সাথে ওকে খুব কাছাকাছি না যেতে হয়। এরপর ইংশিয়ান ওখানে থাকা একটা নকল গাছের সাথে ওই হাতকড়িটা বেঁধে দেয় আর বলে আজকে আমি তোমাকে একটা নতুন শো দেখাবো, তুমি কি কোনো নতুন শো দেখতে চাও? কথাটা বলার পরেই ইংশিয়ান ফুচেং এর সামনে নিজের জামা কাপড়গুলো খুলতে শুরু করে, যেটা দেখে ফুচেং সাথে সাথেই নিজের মুখটা ঘুরিয়ে নেয়। আর এভাবে সত্যি সত্যি ইংশিয়ান এক এক করে সবকিছু খুলে ফেলে। ফুচেং এর তখন খুব বিরক্তি হচ্ছিল, ও তখন হাতটা ছাড়াতেই যাবে, দেখতে পায় ওই নকল গাছের এমন জায়গায় হাতকড়িটা লাগানো, ও চাইলেই খুব সহজে ওটা খুলে ফেলতে পারবে। ইংশিয়ান এটা ইচ্ছে করে করেছে সমস্ত কিছু খুলে ফেলার পরও ফুচেং ওর কাছে আসে কিনা, আর ফুচেং যদি ওর কাছে না আসে তাহলে বুঝতে হবে ফুচেং এর চরিত্র আসলেই অনেক ভালো। এরপর অনেক ঘন্টা কেটে যায়, ইংশিয়ান আবার ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো পরে নেয় আর বলে এবার তুমি যেতে পারো, তোমার পরীক্ষা শেষ। কিন্তু ফুচেং তখন ইংশিয়ানের ওপর অনেক রাগ দেখাচ্ছিল, ওর সঙ্গে কোনো কথাও বলছিল না। ইংশিয়ান বলে তুমি এরকম রাগ দেখিও না, তাহলে তোমার প্রতি আমার ইন্টারেস্ট কমে যাবে। ফুচেং বলে তুমি ঠিক কি চাও বলো তো? ইংশিয়ান বলে আমার জীবনে মজার খুব অভাব, আমি আমার জীবনটা অনেক মজায় কাটাতে চাই। ফুচেং তখন নিজেই নিজের হাতকড়িটা খুলে ফেলে, আর ওখান থেকে যখনই চলে যাচ্ছিল ওকে ইংশিয়ান ডাকে, বলে যে নাও আমাকে এক্ষুনি কোলে নাও। ফুচেং এসে সাথে সাথে ইংশিয়ানকে কোলে তুলে নেয়। ইংশিয়ান বলে এবার আমাকে বাথরুমে নিয়ে চলো। কথাটা বলে ও ফুচেং এর গালে কিস করে। এসব দেখে ফুচেং তো একদম অবাক হয়ে যায়।
ফুচেং যখন ইনশিয়ানকে বাথরুমে নিয়ে আসছিল, ইনশিয়ান ওর গলায় কিস করতে শুরু করে। এসব ফুচেং কিছুতেই মানতে পারে না, আর কেন করছে এটাও বুঝতে পারে না। এরপর ফুচেং ইনশিয়ানকে বাথরুমে নিয়ে আসে আর ওখানে ওর বাথরুমে স্নান করার জলটাও রেডি করে। ইনশিয়ান ওকে যেটা যেটা করতে বলে ফুচেং ঠিক সেটাই করে। এরপর ইনশিয়ান যখনই স্নান করবে বলে নিজের জামা কাপড়গুলো খুলতে শুরু করে, সেই সময় ফুচেং ওখান থেকে ছুটতে পালিয়ে আসে আর বাইরে অপেক্ষা করতে থাকে কখন ইনশিয়ানের স্নান করা শেষ হবে। এরপর ইনশিয়ান স্নান থেকে বেরিয়ে গেলে বলে, আমাকে কোলে করে বিছানায় নিয়ে চলো। ফুচেং যখনই ইনশিয়ানকে কোলে করে বিছানায় শুয়ে দেয়, ঠিক তখনই ইনশিয়ান কিছুতেই ফুচেংকে ছাড়তে চায় না আর বলে, আমার বডিগার্ড হয়ে তোমার কেমন লাগছে? ফুচেং বলে, তুমি আমাকে দিয়ে এগুলো কেন করাচ্ছ? ইনশিয়ান তখন ফুচেং এর ভুলভাল জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফুচেং সেটাতেও বাধা দেয় আর কোনো কথা না বাড়িয়ে ও ওখান থেকে চলে যায়। পরের দিন দোংয়াংকে দেখা যায় ও সেই সময় ওই ওয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল। আসলে ও যত ইনশিয়ানকে বিয়ে করতে চাক না কেন, ওই ওয়ের সঙ্গে ও টাইম পাস করে যাচ্ছে। সবটা জেনেও ওই দোংয়ানের সাথেই আছে। এমনই একদিন ফুচেং ইনশিয়ানকে যখন বাড়ি অবধি পৌঁছে দিতে আসে, তখন ইনশিয়ান কোনোভাবেই গাড়ি থেকে নামতে চাইছিল না। আর সেই সময় ইনশিয়ান ফুচেং এর কোলের ওপর এসে বসে আর ওর সঙ্গে রোম্যান্স করতে চায়। ইনশিয়ান ফুচেং এর হাত দুটো নিজের গলার টাই দিয়ে বেঁধে ফেলে। ইনশিয়ানের এরকম আচরণ দেখে ফুচেং তো অবাক হয়ে যায়। ফুচেং রেগে গিয়ে বলে, আমাকে এক্ষুনি ছেড়ে দাও। তবে ইনশিয়ান তো না ছেড়ে ওর সঙ্গে রোম্যান্স করতে থাকলে ফুচেং তখন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ও ইনশিয়ানের সঙ্গে রোম্যান্স করা শুরু করে, যেটা এতদিন ধরে ইনশিয়ান চেয়ে এসেছিল। এভাবে রোম্যান্স করার পর ইনশিয়ান জিজ্ঞাসা করে, তুমি কি স্যাটিসফাইড? ফুচেং কোনো কথা বলছিল না, কারণ ও তো বুঝতেই পারছে না কেন ইনশিয়ান ওর সঙ্গে রোম্যান্স করলো, কেনই বা ওকে এতটা সিরিয়াস করার চেষ্টা করে যাচ্ছে। ইনশিয়ান বলে, আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে ফুচেং খুব অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা ইনশিয়ানের কোম্পানির কিছু ওয়ার্কাররা রয়েছে, ওরা তখন খুব ঝামেলা শুরু করে দিয়েছে। ওদের নাকি ঠিকঠাক মাইনে দেওয়া হয় না, সেই জন্য এদের সঙ্গেই দেখা করতে তখন ইনশিয়ান চলে আসে ফুচেং এর সাথে। ওরা তখন অনেক উল্টোপাল্টা কথা বলছিল। ইনশিয়ান চাইছিল ওদের সবাইকে শান্ত করার, কিন্তু ওরা তখন ইনশিয়ানকেই অ্যাটাক করার চেষ্টা করছিল। ফুচেং তখন তাড়াতাড়ি করে ইনশিয়ানকে গাড়ির ভেতর ঢুকে নেয় আর এখান থেকে বেরোতে চায়, যাতে ওদের কোনো ক্ষতি না হয়। ওরা গাড়ি নিয়ে ওখান থেকে পালানো শুরু করলে সেই ওয়ার্কাররা ওই গাড়ির পেছনেই ছুটতে শুরু করে, কিন্তু গাড়িতে উঠে ফুচেং লক্ষ্য করে যে কোনোভাবেই গাড়ির ব্রেক কাজ করছে না। এই কথাটা জানতে পেরে ইনশিয়ানও খুব ভয় পেয়ে যায় যে গাড়ির ব্রেক কাজ করছে না হঠাৎ করে কেন। ফুচেং বলে, আমাদের কাছে আর কিছু করার নেই, এক্ষুনি গাড়ি থেকে ঝাঁপ দিতে হবে। সেই জন্য ইনশিয়ান ফুচেংকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর ওরা দুজনে একসঙ্গে সেই চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। এইভাবে ঝাঁপ দেওয়ার জন্য দুজনেরই শরীরে অনেক আঘাত লাগে, তবে ইনশিয়ানের পাটা অনেকটা বাজেভাবে কেটে যায়। ফুচেং বলে, তুমি একদম ভয় পেও না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এরপর ফুচেং ইনশিয়ানকে ওখান থেকে আস্তে আস্তে করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। ইনশিয়ান বলে, আমাদেরকে এক্ষুনি কোথাও লুকিয়ে যাওয়া দরকার, ওরা যদি আমাদের পিছু করতে করতে এই পর্যন্ত চলে আসে তাহলে তো আমাদেরকে ধরে ফেলবে। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। ফুচেং তখন ইনশিয়ানের সামনে বসে পড়ে আর ওকে পিঠে উঠতে বলে, যাতে ওরা দুজনে তাড়াতাড়ি করে পালাতে পারে। আর ইনশিয়ান ফুচেং এর পিঠে উঠে যায়। সেদিনই রাত হয়ে গেলে ইনশিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে ইনশিয়ানের বাবা, বড় ভাই আর ছোট ভাই তিনজনকেই জানায় যে ও অ্যাসিস্ট্যান্ট ইনশিয়ানের কোনো খোঁজ পায়নি। ওরা তখন সবাই ইনশিয়ানের জন্য অনেক চিন্তা করছিল। তখনই ওখানে দোংয়াং চলে আসে আর বলে, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি ইনশিয়ানকে খোঁজার জন্য। এদিকে অনেকটাই রাত হয়ে যায়, তখনও ইনশিয়ানকে পিঠে করে ফুচেং হাঁটছিল আর হাঁটতে হাঁটতে নিজের বাড়ির দিকেই আসছিল। ফুচেং এর পর ইনশিয়ানকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর তখন ফুচেং এর আন্টি দরজা খোলে। এরপর ইনশিয়ানের পায়ের অবস্থা দেখে আন্টি তো অনেক ভয় করে, কারণ পাটা অনেকটা কেটে গেছে। ইনশিয়ান তখন নিজের কানের দুল, হাড় এগুলো সমস্ত কিছু খুলে আন্টির হাতে দিয়ে দেয় আর বলে, এর থেকে দামি জিনিস আমার কাছে আর কিছু নেই, এটা প্লিজ আপনি রেখে দিন আমাকে সাহায্য করার জন্য। কিন্তু আন্টি তো এগুলো কিছুতেই নিতে চায় না, তবে ইনশিয়ান জোর করলে আন্টি নিয়ে নেয়। বলে নিজের জন্য কিছু ওষুধ কিনতে। এরপর সেই আন্টি ওই ঘর থেকে বেরিয়ে গেলে ফুচেং আসে ইনশিয়ানের কাছে আর ইনশিয়ানের পায়ে ব্যান্ডেজ করে দেয় ওষুধ লাগিয়ে। ফুচেং ইনশিয়ানের যে এত যত্ন করছে, খেয়াল রাখছে, এটা দেখে ইনশিয়ান তো খুব খুশি হয়ে যায় আর আরো বেশি করে ভালোবেসে ফেলে ফুচেংকে। ইনশিয়ান বলে, তোমারও তো পিঠে চোট লেগেছে, তুমি জামাটা খোলো, আমি তোমার পিঠে ওষুধ লাগিয়ে দিচ্ছি। এরপর ফুচেং নিজের জামাটা খোলে আর দেখা যায় যে ওর পিঠেও বেশ কিছুটা চোট রয়েছে। ইনশিয়ান তখন ফুচেং এর পিঠে ওষুধ লাগিয়ে দেয়
আর সাথে সাথে সেই কাটা জায়গাগুলোতে চুমু খেতে শুরু করে, যেটা দেখে ফুচিং তো একদম অবাক হয়ে যায়। এমনটা ইনশিয়ান কেন করছে ফুচিং তো বুঝতেই পারে না। সেই দিন রাত হয়ে গেলে ওরা দুজনে একই বিছানায় এদিক ওদিক করে শুয়ে পড়ে। ইনশিয়ান তখন ফুচেং এর সঙ্গে অনেক বেশি কথা বলতে চাইলে ফুচেং পাত্তা দেয় না, কারণ ও জানে ইনশিয়ানের মনে সবসময় ভুলভাল মতলব ঘোরে। ইনশিয়ান যখনই ফুচেং এর গায়ে হাত দিতে শুরু করে ফুচেং তখন ইনশিয়ানের গায়ের একদম ওপরে চলে আসে, আর তারপর যখনই ও কিস করতেই যাবে ইনশিয়ানকে, ও তখন চোখটা বন্ধ করে নেয়। ফুচেং তখন নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে বলে গুড নাইট, কালকে আবার কথা হবে, বলেই আবার পাশে শুয়ে পড়ে। ইনশিয়ানের মন খারাপ হয়ে যায়। ও ভাবলো আজকে একটু রোম্যান্স করবে, কিন্তু কিছুই হলো না। পরের দিন সকাল হয়ে গেলেই ইনশিয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে দেয় যে ও ঠিক আছে। এরপর দেখতে দেখতে 5 দিন কেটে যায়, আর এখন ইনশিয়ান পুরোপুরি সুস্থ। আর এখনো ও ফুচেং এর বাড়িতেই রয়েছে। ফুচেং বলে এবার তোমার বাড়িতে ফিরে যাওয়া দরকার, অনেকদিন হয়ে গেলেও তুমি বাড়িতে যাওনি। ইনশিয়ান তখন বলে ঠিক আছে, আমি ফিরে যাব। আমি বুঝতে পারিনি আমি এখানে আছি বলে তোমার এত সমস্যা হচ্ছে। এটা শুনে ফুচেং খুব অবাক হয়ে যায়। ওর সমস্যা হচ্ছে বলে ও তো কথাটা বলেনি। ফুচেং বলে আমি তোমার ভালোর জন্যই কথাটা বলেছি, এটা তোমার নিজের বাড়ি নয়, তাই তোমাকে আমি নিজের বাড়িতে ফিরে যেতে বলেছি। পরের দিন ফুচেং ইনশিয়ানকে নিয়ে যখনই ওর বাড়ির সামনে চলে আসে, দোংয়াং তখন ছুটতে চলে আসে ইনশিয়ানের কাছে, আর ওর গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। দোংয়াং যে ইনশিয়ানের গায়ে হাত দিয়ে কথা বলছে এটা ফুচেং এর খুব রাগ হয়, কিন্তু ও তো কিছু করতে পারে না। ইনশিয়ান তখন ফুচেংকে হসপিটালে যেতে বলে ওর পিঠের চোটগুলোর জন্য, কিন্তু ফুচেং তখন ইনশিয়ানকে অনেক রাগ দেখাচ্ছিল। দোংয়াং তখন ইনশিয়ানের কোমরে হাত দিলে এটা দেখে ফুচেং আরো বেশি করে রেগে যায়। আর দোংয়াং ফুচেংকে থ্যাংক ইউ বলে ওর ফিয়ান্সিকে দেখভাল করার জন্য। ফুচেং কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। ইনশিয়ানও বুঝে যায় যে ফুচেং কেন আসলে রাগ করেছে। এদিকে ফুচেং ভাবে তোমার জীবনে আমার জায়গা কোথায় বলো তো। এরপর ইনশিয়ান যখন ওর বাবার সঙ্গে দেখা করতে আসে, ওর বাবা বলে আমি চাই তোমাদের দুজনের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। ইনশিয়ান বলে তুমি যা চাও সেটাই হবে। কথাটা মন থেকে না বললেও ওর কিছু করার নেই। পরের দিন আবারও ফুচেং অফিসে চলে আসে ইনশিয়ানের বডিগার্ড হয়ে, আর ফুচেংকে দেখে ইনশিয়ান তো খুব খুশি হয়ে যায়। ইনশিয়ান ফুচেংকে ওর পাশে বসতে বললে ফুচেং বসে না আর রাগ দেখাতে থাকে, কারণ ইনশিয়ানের কাছে ফুচেং এর কোনো পরিচয় নেই। পরের দিন ওরা একটা ডান্সিং ক্লাবে আবারও চলে আসে, আর সেখানেই বডিগার্ড হয়ে আসে ফুচেং। ফুচেং যখনই ওয়াশরুমে আসে ওখানেই ওই আসে, আর ওই এসে ফুচেং এর গায়ে পড়তে শুরু করে। ওখান থেকে ফুচেং যখনই বেরোতে যাবে দেখতে পায় ওখানে চলে এসেছে ইনশিয়ান, আর ইনশিয়ানকে দেখে ওই ওখান থেকে চলে যায়। ফুচেং তখন ইনশিয়ানের ভীষণ কাছে চলে আসে, আর ইনশিয়ান ফুচেংকে জড়িয়ে ধরে, বলে তুমি ওর সঙ্গে এত কাছাকাছি কি করছিলে। এরপর ফুচেং কল্পনা করে ওরা দুজনে রোম্যান্স করতে করতে একটা ভীষণ সুন্দর জায়গায় চলে এসেছে, আর সেখানে ইনশিয়ান ফুচেং এর চোখ বেঁধে ওর সঙ্গে অনেক বেশি রোম্যান্স করছে। আসলে এরকমটা করতে করতে কখন যে ফুচেং ও ইনশিয়ানকে ভালোবেসে ফেলেছে সেটা ফুচেংও বুঝতে পারেনি। এরপর যখন ফুচেং এর ঘুম ভাঙে ও বুঝতে পারে সবটাই কল্পনা। পরের দিন ফুচেং আবারও কাজে যখন চলে আসে, ইনশিয়ান ওকে বলে তুমি আমার দিকে আজকে এইভাবে তাকিয়ে আছো কেন। ফুচেং বলে আমি কি জানতে পারি তুমি কেন আমার সাথে এগুলো করছো। ইনশিয়ান কিছু না বলে ফুচেং এর হাত ধরে টানতে টানতে সেই ফটোগ্রাফি রুমে নিয়ে আসে। ওরা দুজন মিলে যখনই ওখানে চলে আসে, ইনশিয়ান দেখায় যে ওখানে সমস্ত ছবি রয়েছে ফুচেং এর, যে ছবিগুলো অনেক সময় ফুচেংকে না জানিয়ে ইনশিয়ান তুলেছে। আর তারপরে ওরা দুজন একে অপরের সঙ্গে রোম্যান্স করা শুরু করে। ইনশিয়ানকে আর একটুও বাধা দেয় না ফুচেং। তবে একটা সময় মনে হচ্ছিল ফুচেং যেটা করছে সেটা হয়তো ঠিক নয়। এমনই একদিন রাতে ইনশিয়ান দোংয়াং এর সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যায়, কারণ এখানে আসার জন্য ইনশিয়ানের বাবাই ওকে বলেছে। কিন্তু ও দেখতে পায় যে দোংয়াং ওকে ইচ্ছে করে অনেক বেশি ড্রিঙ্ক করাচ্ছে। ইনশিয়ান এমনিতেই বেশি ড্রিঙ্ক করতে পছন্দ করে না, কিন্তু দোংয়ানের মন রাখতে ও সেটাও করে। তবে ওখান থেকে দোংয়াংকে না নিয়েই ও তাড়াতাড়ি করে বেরিয়ে যায় বাড়ি যাবে বলে। রাস্তা দিয়ে ও যখন মাতাল অবস্থায় হাঁটছিল তখন ভাবছিল যে ও কি আসলে ওর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে না, কারণ একজন সামান্য বডিগার্ডের সঙ্গে ওর বিয়ে কখনোই হতে দেবে না ওর বাড়ির লোক। ঠিক তখনই ফুচেং পেছন থেকে পাহারা দিয়েই আসছিল, যাতে ইনশিয়ানের কোনো ক্ষতি না হয়। একটা সময় ইনশিয়ান যখনই পড়ে যাচ্ছিল ফুচেং এসে ধরে নেয়, আর ফুচেংকে এখানে দেখে ইনশিয়ান খুব অবাক হয়ে যায়। ইনশিয়ান বলে তুমি জানো আমি তোমার কথাই ভাবছিলাম। এটা শুনে খুব খুশি হয়ে যায় ফুচেং। আর
তারপরে ফুচেং ইংশিয়ানকে নিজের পিঠের ওপর তুলে নেয় আর ওকে বাড়িতে পৌঁছে দেয়। তবে বাড়িতে এসে ফুচেং বুঝতে পেরেছে যে এতক্ষণ মাতাল সাজার নাটক ইচ্ছে করে ইংশিয়ান করছিল, যাতে ফুচেং ওর বেশি বেশি করে যত্ন নেয় সেই জন্য। তখন ইংশিয়ান আবারও ফুচেং এর সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এসব করতে করতেই ফুচেং বলে, আচ্ছা তুমি যে আমার সাথে এসব করছো, এই সম্পর্কের পরিণতি কি হবে? তুমি কি দোংয়াং এর সঙ্গেও এরকমটাই করো? কথাটা বলে ফুচেং ইংশিয়ানের ওপর অনেক রাগ দেখাতে শুরু করে। ইংশিয়ান বলে, আমি ওর কোনোদিনও কাছাকাছি যাইনি। এটা শুনে ফুচেং তখন আবারও ইংশিয়ানকে যত্ন করতে থাকে। আসলে ফুচেংও তো ইংশিয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ফুচেং বুঝতে পারে ইংশিয়ানের অনেক জ্বর এসেছে, তাই সারা রাত ধরে ফুচেং ইংশিয়ানের খেয়াল রাখে, জলপট্টি দেয়, ওষুধ খাওয়ায়। ফুচেং তখন নিজেকে বোঝায় যে এই সম্পর্কটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। কথাটা বলে ফুচেং তখন ইংশিয়ানের পাশেই শুয়ে পড়ে, আর ইংশিয়ান এতে খুবই খুশি হয় আর শান্তিতে ঘুমায়। পরের দিন ফুচেং হসপিটালে ওর বোন ফুজির সঙ্গে দেখা করতে যায়, আর ফুজি জানায় যে ডাক্তার বলেছে ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। এই রাতেই ফুচেং এর আঙ্কেলের সঙ্গে দেখা হয়, আর আঙ্কেল জানায় সে তার বাড়িটা বিক্রি করে দিচ্ছে, তাই ফুচেং আর ফুজি যেন অন্য কোনো জায়গা খুঁজে নেয়। এরপর ইনশিয়ানকে দেখা যায় ও চলে এসেছে আজকে জন্মদিনের পার্টিতে, কারণ আজকে ইনশিয়ানের জন্মদিন। আর সেখানেই দোংয়াং এর সঙ্গে ও একসাথে বেশ কিছু ছবি তোলে, কারণ কিছুদিনের মধ্যেই দোংয়াং এর সাথে ওর বিয়ে হতে চলেছে। তখনই দোংয়াং ইনশিয়ানের অনেক কাছাকাছি এসে বলে, সবাই দেখছে তাই আমাদেরকে খুব ভালো মতো পোজ দিয়ে ছবি তুলতে হবে। ঠিক সেই মুহূর্তেই ওই জন্মদিনের পার্টিতে ফুচেং চলে আসে, আর ওদের দুজনকে এইভাবে দেখতে পায়। ফুচেং আজকে ইনশিয়ানের জন্য একটা আংটি নিয়ে এসেছে। দোংয়াং এটা দেখে বলে, তোমার আংটিটা আজকে তো পরতেই পারবে না। আমি ঠিক করেছি আজকে সবার সামনে আমি আমার আনা আংটিটা ওকে পরাবো, কিন্তু আমি সেটা আনতে ভুলে গেছি। কথাটা বলে দোংয়াং তখন ফুচেং এর থেকেই ওই আংটিটা নিয়ে ওটাই পরাতে চায় ইনশিয়ানকে। আর ফুচেং এর সামনেই সেই আংটিটা ও নিজের হাতে ইনশিয়ানের আঙুলে পরিয়ে দেয়, যেটা দেখে ফুচেং এর তো ভীষণ কষ্ট হচ্ছিল। এদিকে ইনশিয়ান সে মুখে একটা হাসি রাখে, কারণ সবার সামনে যে দেখাতে হবে ও খুব হ্যাপি আছে। ইনশিয়ানও বুঝতে পারে ফুচেং আজকে অনেক কষ্ট পেল, আর ফুচেং ওখানে না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সন্ধেবেলা ফুচেং যখন দাঁড়িয়েছিল ওর কাছে ওর আঙ্কেল আসে আর বলে ফুচেং আবারও মিলিটারি আর্মিতে জয়েন করতে পারে, কারণ যুদ্ধ শুরু হয়েছে, ওখানে এখন অনেক আর্মিদের প্রয়োজন। ফুচেং এর এখনই ওখানে আবারও আর্মি হয়ে জয়েন করা উচিত। ফুচেং তো এখান থেকে যেতে চায় না, কারণ ওর ভালোবাসার মানুষটার কালকে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সেদিন রাতে ইনশিয়ানের বাবা আর তার পুরো পরিবারকে দেখা যায় ওরা তখন কোম্পানি নিয়ে কথা বলছিল। ঠিক সেই সময়ই ওখানে ইনশিয়ানের সেই অ্যাসিস্ট্যান্ট আসে আর জানায় যে কোনো একটা জায়গা থেকে ফেরার পথে ইনশিয়ান যে গাড়িটা করে আসছিল সেই গাড়িটা পাহাড়ের ওপর থেকে নিচে খাদে পড়ে গেছে। ইনশিয়ান বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও এখন কেউ জানে না। ঠিক সেই সময়ই ফুচেং আসে ইনশিয়ানের সঙ্গে দেখা করতে বাড়িতে, এই খবরটা দিতে যে ও আসলেই মিলিটারি আর্মি হয়ে জয়েন করছে। কিন্তু ও এসে শুনতে পায় ইনশিয়ানের এরকম একটা খবর। এমন খবর শুনে ফুচেং এর তখন ইনশিয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল। ও ভাবছিল ও কি সারা জীবনের জন্য ইনশিয়ানকে হারিয়ে ফেললো? ইনশিয়ান কি কখনোই আর ফিরে আসবে না? ও কি ইনশিয়ানকে কি আর কখনো দেখতে পাবে না? ঠিক সেই মুহূর্তে ওখান থেকে একটা গাড়ি যাচ্ছিল, আর ওই গাড়ির ভেতরে বসেছিল ইনশিয়ান। তার মানে ইনশিয়ানকে খুঁজে পাওয়া গেছে। তবে ইনশিয়ান গাড়ির ভেতর থেকে ফুচেংকে দেখতে পায় না। ফুচেং বুঝে যায় যে ওকে ছাড়াও ইনশিয়ানের জীবনটা খুব ভালোভাবেই চলে যাবে। এদিকে ইনশিয়ানের বাবা যখন ইনশিয়ানের জন্য অনেক বেশি চিন্তা করছিল, তখন ইনশিয়ানের যে বড় ভাই রয়েছে সে বলে যে আমার ছোট বোনটা তো মরেই গেছে, তাই আমি এখন সম্পত্তির ভাগ চাই, আর সাথে সাথে এই পুরো কোম্পানির দায়িত্ব। ইনশিয়ানের ছোট ভাই তখন বলে আমরা দুই ভাই, তাই ভাগ পেলে আমরা সমান সমান ভাবে পাবো। তো তখনই বড় ভাই ছোট ভাইকে মারলে এটা দেখে ইনশিয়ানের বাবা অনেক বেশি রেগে যায়। সেই বড় ভাই তখন বলে যে আমি ইচ্ছে করে প্ল্যান করে ইনশিয়ানের গাড়িটাকে খাদের ভেতর ফেলে দিয়েছি যাতে ইনশিয়ান মরে যায়। এমন কথা শুনে ইনশিয়ানের বাবা তো একদম অবাক হয়ে যায়। আর ঠিক সেই সময় ইনশিয়ান ওখানে চলে আসে, আর ইনশিয়ানকে জীবিত আর সুস্থ অবস্থায় দেখে ইনশিয়ানের বড় ভাই তো একদম অবাক হয়ে যায়। ইনশিয়ানের বড় ভাইয়ের সমস্ত প্ল্যান ভেস্তে গেল। সেদিন রাতে ওই বাড়ি থেকে ইনশিয়ান যখন নিজের বাড়ি দিকে আসছিল, ওকে পেছন থেকে পাহারা দিচ্ছিল ফুচেং। এরপর ইনশিয়ান নিজের বাড়িতে চলে আসে, আর ফুচেং ওর দিকেই তাকিয়ে থাকে। ইনশিয়ান বলে, ফুচেং তুমি আমার কাছে আসো আর আমাকে কিস করো। ফুচেং এসে তখন ইনশিয়ানকে অনেক অনেক আদর করতে থাকে, আর তারপরে ইনশিয়ান বলে চলো আমরা ব্রেকআপ করে ফেলি। তুমি তো জানোই যে আমার দোংয়াং এর সঙ্গে আর কিছুদিন পরে বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের এই সম্পর্কটার কোনো নাম নেই।
এই কথাটা শুনে ফুচেং এর তখন খুব কষ্ট হচ্ছিল। ফুচেং বলে, তোমার বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে, আমাকে তোমার বডিগার্ড হয়ে অন্তত থাকতে দাও। ইনশিয়ান খুব ভালো করে জানে যে ফুচেং ওর বডিগার্ড হয়ে থাকুক সেটা দোংয়াং এর একদম পছন্দ নয়। ফুচেং তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ইনশিয়ান তখন মনে মনে বলে, আমাদের গল্পটা এইটুকুই ছিল। পরের দিন সকালবেলা ইনশিয়ান যখন অফিসে চলে আসে, ওর অ্যাসিস্ট্যান্ট ওকে একটা ফাইল দেয় আর বলে এটা ফুচেং পাঠিয়েছে। ওটা খুলে ইনশিয়ান দেখতে পায় দোংয়াং নেশার দ্রব্য পাচার করে বিভিন্ন দেশে, আর সেই সমস্ত কিছুর প্রমাণ দেখে ইনশিয়ান তো একদম অবাক হয়ে যায়। এরপর 3 মাস পরের ঘটনা দেখানো হয়। আজকে ইনশিয়ানের সঙ্গে দোংয়াং এর বিয়ে। ইনশিয়ান খুব সুন্দর একটা কালো রঙের ড্রেস পরে এসেছে। দোংয়াং জিজ্ঞাসা করে, বিয়েতে তুমি কালো রঙের পোশাক কেন পরেছো? আসলে এই বিয়েটা করতেই তো ইনশিয়ান চায় না, সেই জন্য বিয়েটাকে খুব বাজেভাবে দেখাতে ও কালো রঙের পোশাক পরেছে। আর এরপর সবার সামনে ইনশিয়ান আর দোংয়াং এর বিয়ে হয়ে যায়। কিন্তু এই বিয়েটা করে ইনশিয়ান যে একদম ভালো নেই সেটা ওর অ্যাসিস্ট্যান্ট বন্ধু ভীষণ ভালো করে জানে। আজকে বিজনেসের কাজে ইনশিয়ান যাচ্ছে অনেকটা দূরে। এরপর ইনশিয়ান আর ওর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে, যেখানে যে লোকগুলো ছিল তারা খুবই রেগেছিল ওদের ওপর, আর শুধু তাই নয় ওদেরকে অ্যাটাক করতে শুরু করে। ইনশিয়ানের অ্যাসিস্ট্যান্টের পায়ে গুলি লেগে যায়, সেই জন্য কিছুতেই দৌড়তে পারছিল না। এইভাবে দৌড়তে দৌড়তে ওরা দুজনে একটা জায়গায় লুকিয়ে পড়ে। সেই বাজে লোকগুলো রক্তের দাগ দেখতে দেখতে ওদের অনেকটা কাছে চলেও আসে, আর ঠিক সেই মুহূর্তে ওখানে অনেক মিলিটারিরা চলে আসে আর ওই লোকগুলোকে দূর থেকে গুলি করতে থাকে, যেটা দেখে বাজে লোকগুলো ওখান থেকে পালিয়েও যায়। আর ওই মিলিটারি টিমের ভেতরেই ফুচেং ছিল, যাকে দেখে খুব অবাক হয়ে যায় ইনশিয়ান। এইভাবেই এতগুলো মাস পরে ওদের দুজনের আবারও দেখা হলো। এরপর ফুচেং আর ইনশিয়ান অ্যাসিস্ট্যান্টকে হসপিটালে ভর্তি করে ওরা দুজনে চলে আসে মিলিটারি ক্যাম্পে, যাতে এখানে ইনশিয়ান সেফ থাকতে পারে। ফুচেং বলে যে অ্যাসিস্ট্যান্টের সুস্থ হওয়া পর্যন্ত এই ক্যাম্পে ইনশিয়ান থাকতেই পারে। ওরকমভাবে দৌড়াদৌড়ি করার জন্য ইনশিয়ানের পায়েও অনেকটা কেটে যায়। ফুচেং তখন ঠিক আগেরবারের মতোই ইনশিয়ানের পায়ে আবারও ওষুধ লাগিয়ে দেয়, আর ইনশিয়ান তখন ফুচেংকে অবাক হয়ে দেখতে থাকে। ফুচেং তখন ইনশিয়ানকে বকাবকি করে যে কেন এই যুদ্ধের পরিস্থিতিতে এখানে ও এসেছে, এখানে ওর আসাটা মোটেই উচিত হয়নি, কিন্তু ইনশিয়ানকে তো ব্যবসার কাজে আসতেই হতো। এমন কথা শুনে ফুচেং তখন ইনশিয়ানের ওপর আবারও রাগ দেখাতে থাকে। ফুচেং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ফুচেং এর সঙ্গে ইনশিয়ান যখন বেরোয়, সেই মিলিটারি ক্যাম্পেরই বেশ কিছু জন ওদের দুজনের নামে উল্টোপাল্টা কথা বলছিল। সবাই এটা ভাবছিল ওরা বুঝি কালকে রাতে একসঙ্গেই রাত কাটিয়েছে। এসব শুনে তো ফুচেং খুবই রেগে যায়। ওই মিলিটারিগুলো ফুচেংকে অ্যাটাক করতে আসলে ওখান থেকেই একটা বন্দুক তুলে নিয়ে ওদেরকে তাক করে ধরে ইনশিয়ান। ফুচেং তখন ইনশিয়ানকে এমনটা করতে বারণ করে আর ওখান থেকে ইনশিয়ানকে নিয়ে চলে যায়। ক্যাম্পের ভেতরে এনে বলে, তোমার সাহস কি করে হলো এমনটা করার? তুমি জানো ওরা আমার সিনিয়র, ওরা যা খুশি বলতে পারে, আমি সেখানে কথা বলবো। তোমাকে এত পাকামি করতে কে বলেছে? তুমি কি কখনো কোনো জায়গায় আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? ইনশিয়ান বলে, ও তোমাকে অপমান করছিল, আমি সেই জন্যই করেছি। ফুচেং তখন সেই ক্যাম্পের দরজাটা বন্ধ করে দেয় আর বলে, আমাকে ওরা অপমান করেছে, তুমি তো তার থেকেও বেশি অপমান করেছো আমাকে, সেটার প্রতিবাদ তুমি কি করে করবে? ইনশিয়ান বলে, আমি তোমাকে অপমান করিনি। ফুচেং রেগে গিয়ে ইনশিয়ানকে তখন একদম নিজের কাছে নিয়ে আসে আর তারপর ওকে কিস করতে থাকে। আর ইনশিয়ান সে ফুচেংকে একটুও বাধা দেয় না। যদিও ইনশিয়ানের দোংয়াংয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবুও আজকে এতগুলো মাস পরে ওরা দুজনের আবারও কাছাকাছি আসে। কারণ যতই ওর বিয়ে হয়ে যাক না কেন, ওদের দুজনের মধ্যে ভালোবাসাটা সত্যি। কিছুক্ষণ পরে দেখা যায় যে ইনশিয়ানের গলায় লাভ বাইটে দাগ পড়ে গেছে, তাই ফুচেং ওর একটা মাফলার দিয়ে ইনশিয়ানের গলাটা ঢেকে দেয়। ফুচেং বলে, আজকে রাতেই তুমি এখান থেকে চলে যাবে, কারণ এই ক্যাম্পে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, তাই আজকে রাতের মধ্যে তোমাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে। ইনশিয়ান বলে, ঠিক আছে। সেদিন রাতে ইনশিয়ান একটা গাড়িতে উঠে পড়ে, যে গাড়িটাতে করে ও এখান থেকে বেরোবে। তখনই খবর আসে যে ক্যাম্পের শত্রুরা অ্যাটাক করেছে, তাই এক্ষুনি এই জায়গাটা ছেড়ে ওদেরকে পালাতে হবে, নাহলে শত্রুরা এদের ওপরও এখানে অ্যাটাক করবে। ইনশিয়ান বলে, আমি জানি তুমি আমার কিচ্ছু হতে দেবে না। এরপরে চারিদিকে যখন ভীষণ আগুন জ্বলছিল, শত্রুপক্ষরা অ্যাটাক করছিল, সেই সময়ই ইনশিয়ানের হাত ধরে ফুচেং পালাতে থাকে। আর এইভাবেই ফুচেং ইনশিয়ানকে একটা সেফ জায়গায় নিয়ে আসে। আর আজকে রাতেও ইনশিয়ানের ফিরে যাওয়া হলো না, কিন্তু ফুচেংকে তো যুদ্ধে যেতেই হবে। ইনশিয়ান তখন
তখন ফুচেংকে বলে, প্লিজ তুমি তোমার নিজের কোনো ক্ষতি হতে দিও না। আর এরপর ফুচেং ওখান থেকে বেরিয়ে যায়, কারণ ওকে যুদ্ধ করতে হবে এখন। ইনশিয়ানের তখন ফুচেংয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল। পরের দিন সকালে ফুচেং ইনশিয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে যাতে ও ইনশিয়ানকে সেফলি পৌঁছে দিতে পারে। আর তারপরে সেই লোকেশনটা এসে গেলে ইনশিয়ানকে গাড়ি থেকে নামতে বলে, কারণ এখান থেকে খুব সহজেই ও ওর বাড়িতে চলে যেতে পারবে। ইনশিয়ান আবারও ফুচেংয়ের থেকে দূরে চলে যাবে বলে ফুচেংয়ের খুব কষ্ট হচ্ছিল। ফুচেং এখন সিগারেট খায়, সেটা দেখে ইনশিয়ান খুব অবাক হয়ে যায়, কারণ আগে ফুচেং কখনো এসব খেত না। ইনশিয়ান তখন ফুচেংকে এই চাকরিটা ছেড়ে দিয়ে আবারও ফিরে আসতে বলে। ইনশিয়ান ফুচেংকে বডিগার্ড হিসেবেই রাখবে, কিন্তু ফুচেং তাতে রাজি হয় না, কারণ ফুচেং জানে ইনশিয়ানের তো বিয়ে হয়ে গেছে, ওর পাশে ও আর কখনোই থাকতে পারবে না। তারপর ওরা দুজনকে কিস করতে থাকে, কারণ এরপর ওদের আদেও আর কোনোদিনও দেখা হবে কিনা ওরা নিজেরাও জানে না। সেই জন্য ওদের দুজনেরই তখন ভীষণ কষ্ট হচ্ছিল। এরপর ফুচেং ইনশিয়ানকে ওর বাড়ির খুব কাছে অবধি পৌঁছে দিয়ে যায়। আর ইনশিয়ান তখন ফুচেংকে জড়িয়ে ধরে, বলে আমি কিন্তু তোমার সঙ্গে আবারও দেখা করতে চাই। আর তারপরই ইনশিয়ান ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওখান থেকে চলে যায়। ইনশিয়ান যখনই বাড়িতে ফিরে আসে, দোংয়াং এসে ইনশিয়ানকে জড়িয়ে ধরে আর বলে, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। কিন্তু এই দোংয়ান চাইলেই পারতো ইনশিয়ানের সঙ্গে সেই যুদ্ধের জায়গায় গিয়ে দেখা করতে, কিন্তু নিজের প্রাণের ভয় ও কিন্তু একবারও যায়নি ইনশিয়ানের সঙ্গে দেখা করতে। এমনই একদিন ইনশিয়ান দোংয়াং এর সঙ্গে ডিনার ডেটে যায়, আর সেখানে দোংয়াংকে দেখায় যে ও বিদেশে বিভিন্ন রকমের নেশাদ্রব্য পাচার করে সেই সমস্ত প্রমাণ, যেটা দেখে দোংয়াং অবাক হয়ে যায় যে এগুলো ইনশিয়ানের কাছে কিভাবে আসলো। ইনশিয়ান বলে, আমি যখন যা বলবো তোমাকে সেটাই করতে হবে, আর তুমি যদি না করো এগুলো তাহলে পুলিশের কাছে যাবে। যেটা শুনে দোংয়াং সত্যি খুব ভয় পেয়ে যায়। এই ভয় দেখিয়েই ইনশিয়ান ওর নিজের কোম্পানিটা আবারও দোংয়াংয়ের কোম্পানি থেকে আলাদা করে নেয়। আর এই খবরটাই যখন খবরের কাগজে ফুচেং দেখতে পায়, ও খুব অবাক হয়ে যায়। পরের দিন ফুচেং চলে আসে ইনশিয়ানের বাড়ির সামনে, আর ইনশিয়ান যখনই অফিস ছেড়ে বাড়িতে আসে, ও এখানে ফুচেংকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ ইনশিয়ান ভাবতেই পারেনি ফুচেং ওর সঙ্গে এইভাবে দেখা করতে আসবে। এরপর ফুচেং চলে আসে ইনশিয়ানের বাড়ির ভেতর। ইনশিয়ান এসে ফুচেংকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমার সঙ্গে দেখা করতে এসেছো? তুমি আমাকে কেন বলনি তুমি এখানে আসবে? ফুচেং বলে, ওখানকার যুদ্ধ থেমে গেছে আপাতত, আর সেই জন্যই ওরা আমাকে আবারও এখানে পাঠিয়ে দিয়েছে, যদি দরকার হয় আবারও ডেকে নেবে। এটা শুনে ইনশিয়ান খুব খুশি হয়ে যায়। ফুচেং তখন ইনশিয়ানকে কিস করতে গেলে ইনশিয়ান একটু দূরে সরিয়ে দেয় আর বলে, তোমার এখন রেস্টের প্রয়োজন। কিন্তু ফুচেং ইনশিয়ানের কোনো কথা না শুনে ওকে খুব করে আদর করতে থাকে, আর এইভাবেই ওরা অনেক রোম্যান্স করে। পরের দিন সকাল থেকে ফুচেং আবারও ইনশিয়ানের বডিগার্ড হয়ে কাজ করতে শুরু করে, আর সেই সময় ওখানে ফুচেংয়ের ছোট বোন ফুজি চলে আসে। আসলে ও জানতোই না ওর দাদা যুদ্ধের ওখান থেকে ফিরে এসেছে, আর ফুচেং সেও তার বোনের সঙ্গে দেখা করে এসব কিছুই জানায়নি। এরপর ফুচেং ওর বোনের সঙ্গে দেখা করে ওকে সরি বলে, যাতে ওর বোন ওকে ক্ষমা করে দেয়। তখনই ফুজি জানায় যে ওদের বাবা মারা গেছে, আর সেই খবর বেশ কিছুদিন আগেই ফুজি পেয়েছে, তবে ফুচেংকে সেটা জানাতে পারেনি। সেটা শুনে ফুচেংয়ের একটু মন খারাপ হয়, যতই হোক তার বাবা তো। এরপর ফুচেং ওর ছোট বোন ফুজিকে নিয়ে ইনশিয়ানের বাড়িতেই চলে আসে, আর ইনশিয়ান বলে যে ফুজি এখানেই থাকতে পারে। তবে ফুজি কোনোভাবেই ইনশিয়ানের সঙ্গে ওর বড় ভাইকে মেনে নিতেই পারে না একসাথে। ফুচেং তখন ওর ছোট বোনকে জানায় যে আমি আসলে ইনশিয়ানকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। এটা শুনে ওর ছোট বোন মোটেই খুশি হয় না। আসলে ফুজির মনে হচ্ছিল যে ফুচেংয়ের বিয়ে হয়ে গেলে ফুচেং ওকে আর একটুও ভালোবাসবে না। অন্যদিকে ইনশিয়ানকে দেখা যায় ও তখন ওর বন্ধু মানে অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে ওর সঙ্গে আসলে দোংয়াংয়ের ডিভোর্স হয়ে গেছে, কারণ দোংয়াংকে ভয় দিয়েই ও ডিভোর্স করিয়ে নিয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত ও ফুচেংকে জানায়নি। অ্যাসিস্ট্যান্ট বলে, এই কথাটা তোমার ফুচেংকে বলে দেওয়া দরকার। পরের দিন সকালে ইনশিয়ান আর ফুচেং দুজন মিলেই চলে আসে একটা চার্চের সামনে। ইনশিয়ান বলে চার্চের ভেতরে ওর কি যেন একটা দরকার আছে, তবে কি দরকার সেটাও ফুচেংকে মোটেই বলে না, সেই জন্য ফুচেংয়ের খুব চিন্তা হচ্ছিল। এরপর অনেকটা সময় কেটে যায়, ইনশিয়ান আর ওর অ্যাসিস্ট্যান্ট ভেতরে চলে যায় কিন্তু বেরোচ্ছিল না। ফুচেংয়ের তো খুব চিন্তা হচ্ছিল। ফুচেং তখন সেই চার্চের ভেতরে চলে আসে, আর আসতেই ওকে সবাই মিলে ওখানে ওয়েলকাম করে। ও দূরে তাকিয়ে দেখতে পায় ইনশিয়ান বউ বেশে দাঁড়িয়ে আছে। আসলে এটাই ছিল ইনশিয়ানের প্ল্যান, যাতে ও খুব সুন্দর করে বিয়ে করতে পারে ফুচেংকে, আর এই বিয়েটাই হবে ফুচেংয়ের কাছে সব থেকে বড় সারপ্রাইজ। সত্যি সত্যি ফুচেং তো একদম অবাক হয়ে যায়, ওকে যে এত সুন্দর সারপ্রাইজ ইনশিয়ান দেবে ও ভাবতেই পারেনি।
ইনশিয়ানের পর ফুচেংকে আংটি পরিয়ে দিতে যখনই যায় সেই সময় ওখানে দোংয়াং চলে আসে। এসে ইনশিয়ানকে বলে যে ফুচেং এর আসল নাম নাকি ফুচেং নয়, ও গু পরিবারের ছেলে, যে পরিবার ছিল ইনশিয়ানের পরিবারের সব থেকে বড় শত্রু। ইনশিয়ানের পরিবার ফুচেং এর বাড়ি একদিন জ্বালিয়ে দিয়েছিল, আর সেই রাগের প্রতিশোধ তুলতেই ফুচেং ইনশিয়ানের সঙ্গে ভালোবাসার নাটক চালিয়ে গেছে এতদিন ধরে। ফুচেং আসলে একটা ঠকবাজ, মিথ্যেবাদী, আর ও কখনোই ইনশিয়ানকে ভালোবাসেনি। ইনশিয়ান তখন দোংয়াংকে এখান থেকে চলে যেতে বলে, কারণ দোংয়াং এর সঙ্গেও ইনশিয়ানের কোনো সম্পর্ক নেই। তো দোংয়াং ওখান থেকে চলে যায়। কিন্তু এই সত্যিগুলো জানার পরে ফুচেং এর সঙ্গেও বিয়েটা ভেঙে ফেলে ইনশিয়ান। ফুচেং এর তখন খুব কষ্ট হয়। আসলে ফুচেং এর সত্যি পরিবার ইনশিয়ানের পরিবারই শেষ করে দিয়েছিল, কিন্তু ইনশিয়ানের প্রতি ভালোবাসা সত্যি, সেটা ফুচেং কিভাবে বোঝাবে। আর দূর থেকে ফুচেং এর বোন ফুজি এটা দেখে খুবই খুশি হয়ে যায়। ইনশিয়ান মন খারাপ করে আবার অফিসে চলে আসে আর ভাবতে থাকে যে ওই তো ইচ্ছে করে ফুচেং এর কাছাকাছি গিয়েছিল, ফুচেং তোর কাছাকাছি আসেনি, তাহলে ও কি ফুচেংকে ভুল বুঝছে। অন্যদিকে ফুচেংকে দেখা যায় ওকে ওর ছোট বোন কিছুতেই সামলাতে পারছিল না। বিয়েটা এইভাবে ভেঙে যাওয়া ফুচেং কোনোভাবে মেনে নিতে পারছে না, ও খুব কষ্ট পাচ্ছে। সেই সময় এক মিলিটারি এসে বলে যে যুদ্ধ নাকি আবার শুরু হয়ে গেছে, তাই ফুচেংকে আবারও ফিরে যেতে হবে। তাই ফুচেং এর কাছে আর কোনো উপায় নেই, ও চলে যায় সেই আর্মির সাথে। পরের দিন সকালে অ্যাসিস্ট্যান্ট এসে ইনশিয়ানকে জানায় যে কালকে রাতে কোনো একটা গাড়ি করে ফুচেং এখান থেকে চলে গেছে। এটা শুনে একদম অবাক হয়ে যায় ইনশিয়ান, বুঝতে পারে না হঠাৎ করে কোথায় চলে গেল ফুচেং। কিছুদিন পরে একটা আর্মি এসে ফুচেংকে জানায় যে ফুচেংয়ের সঙ্গে লাস্টবার যে মেয়েটাকে দেখা গিয়েছিল ওই মেয়েটা এই জঙ্গলেরই আশেপাশে কোথাও দেখা গেছে। এটা শুনে ফুচেং তো একদম অবাক হয়ে যায়। আসলে ইনশিয়ান আন্দাজ করতে পেরেছে নিশ্চয়ই যুদ্ধের জায়গাতেই আবারও এসেছে ফুচেং, তাই এখানে ও খুঁজতে চলে এসেছে ফুচেংকে, নিজের জীবনের মায়া না করে। এদিকে অনেক আর্মিরা ইনশিয়ানকে থামানোর চেষ্টা করে, কারণ এই সব দিকে অনেক বোম, ল্যান্ডমাইন এগুলো রয়েছে। কিন্তু ইনশিয়ান ওদের থেকে পালানো শুরু করে, কারণ ওরা ধরে ফেললে ইনশিয়ানকে আবারও শহরে পৌঁছে দেবে। এইভাবেই ছুটতে ছুটতে হঠাৎ করেই ইনশিয়ান একটা ল্যান্ডমাইনের ওপর পা ফেলে, আর ওখান থেকে এখন পা তুললেই ইনশিয়ান মরে যাবে। আর্মিরা যখন ইনশিয়ানকে এইভাবে দেখতে পায় ওরা ইনশিয়ানের জন্য অনেক খারাপ লাগে, তবে ওকে হেল্প না করে ওখান থেকে চলে যায়, কারণ ইনশিয়ানকে হেল্প করতে গেলে ওরা সবাই মরে যাবে। ইনশিয়ান খুব ভয় পেয়ে ওখানেই খুব কান্না করতে থাকে। ওর আশেপাশে তখন আর কেউ ছিল না। ঠিক সেই সময় ওখানে চলে আসে ফুচেং, আর ফুচেংকে দেখে ইনশিয়ান ভীষণ শান্তি পায়। আর ইনশিয়ানকে এভাবে ল্যান্ডমাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে ফুচেংয়েরও তো খুব চিন্তা হয়। ফুচেং তখন কি করবে কিচ্ছু বুঝতে পারে না, তবে ও শেষ চেষ্টা করতে থাকে। ফুচেং বলে আমাদেরকে খুব জোরে দৌড়ে এখান থেকে যত দূর সম্ভব চলে যেতে হবে, তাই জোরে দৌড়ানোর জন্য তৈরি থাকো। এরপর ওরা দুজনে ওখান থেকে তাড়াতাড়ি করে সরে যায়, কিন্তু দেখা যায় যে ল্যান্ডমাইনটা ফেটে যায় না, আর তাই ওদের দুজনের কোনো ক্ষতিও হয় না। ইনশিয়ান তখন ফুচেংকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। ইনশিয়ান বলে আমাকে ছেড়ে তুমি আর কখনো কোথাও যাবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। ফুচেং দেখে যে ইনশিয়ান আসলেই ওকে অনেক অনেক বেশি ভালোবাসে। দুজন দুজনকে জড়িয়ে ধরে তখন খুব খুব কান্না করতে থাকে। এরপর ওরা দুজন মিলেই একসাথে আবারও বাড়িতে ফিরে আসে, আর এখন ইনশিয়ান আর একটু সময় নষ্ট করতে চায় না। ও সাথে সাথে একটা আংটির বাক্স বের করে, যেখানে একটা ছেলেদের আংটি ছিল আর একটা মেয়েদের আংটি। এটা দেখে ফুচেং তো একদম অবাক হয়ে যায়, বুঝতে পারে যে ইনশিয়ান ওকে এই মুহূর্তে বিয়ে করতে চাইছে। ইনশিয়ান তখন সাথে সাথে আংটিটা নিয়ে ফুচেং এর আঙুলে পরিয়ে দেয়, আর ফুচেং ঠিক একই কাজটাই করে। এরপর ফুচেং আর ইনশিয়ানকে দেখা যায় একদম বিয়ের বেশে। ওদের দুজনকে একসাথে খুবই সুন্দর দেখাচ্ছিল, আর এত সুন্দর ছবিগুলো তুলে দিচ্ছিল ইনশিয়ানের ছোট ভাই। এত বাধা ওদের জীবনে আসার পরেও আজকে ওরা দুজনে অবশেষে এক হয়েছে। আর এরকমই সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই গল্পটাই শেষ হয়ে যায়।